মাটিটা নিয়ে প্রথমটাতে ভিনেগার ঢালতে হবে। যদি বুদবুদ ওঠে তার মানে মাটিটা ক্ষারীয়। সেক্ষেত্রে মাটিটাকে নিরপেক্ষ করার জন্য সার হিসাবে সালফার বা জিপসাম ব্যবহার করা। এখন এআইয়ের যুগ, বুঝছেন? কারণ একটা মানুষকে আপনি জিগাইবেন কোনো কিছু, জানতে চেষ্টা করবেন, সে নিজেই জানে না কি উত্তর দেবে, তাই না? এবং এআই কিন্তু একটা মানুষের সমান সে বোঝে না, হাজার হাজার মানুষের চেয়েও সে বেশি বোঝে। তার মাঝে ওই রকম মেধা আছে বা মেমোরিতে সেভ করা আছে আর কি, যেটাকে বলে এআই, মানে তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, হ্যাঁ, কৃত্রিম বুদ্ধিমত্তা। এখন এআইয়ের যুগ, এআইকে সাথে নিয়েই কৃষি চাষাবাদ করতে পারলে আশা করি কোনো সমস্যা হবে না, কারো দ্বারস্থ হওয়া লাগবে না। আপনি নিজে নিজেই চাষ করতে পারবেন, যেটা বুঝেন না সেটা প্রশ্ন করে নেবেন, সঠিক উত্তর পেয়ে যাবেন। তো চলুন আমরা এখন একটু এর কাছ থেকে অনেক কিছু জানার চেষ্টা করব, আপনারা সাথে থাকবেন। এখন শুরু করি। আমি ক্যামেরা অন করে তোমাকে আমি দেখাচ্ছি আমার পরীক্ষার রেজাল্টটা কি আসলো, তুমি আমাকে একটু বলো আমাকে এবং আমার দর্শকের উদ্দেশ্যে। তো যদি বুদবুদ ছাড়াই ফেনা ওঠে তাহলে সেটা মাটিতে উপরিভাগের কোনো জৈব পদার্থ বা অন্য কোনো কিছুর কারণে হতে পারে। তার মানে ভিনেগার বা বেকিং সোডার সাথে সেরকম কোনো রাসায়নিক বিক্রিয়া হয়নি। সেক্ষেত্রে মাটিটাকে আপাতত নিরপেক্ষ ধরা যেতে পারে, মানে পিএইচ লেভেল মাঝামাঝি আছে। ঘরোয়া এই পদ্ধতিটা আসলে মাটির আমলিক না ক্ষারীয় সেটার একটা প্রাথমিক ধারণা দেয়। একদম সঠিক বা নির্ভুল ফলাফলের জন্য ল্যাবরেটরি পরীক্ষা করাটাই ভালো, কারণ এই ঘরোয়া পরীক্ষায় মাটির মধ্যে থাকা অন্যান্য পদার্থও প্রভাব ফেলতে পারে। তবে তোমার দর্শকদের উদ্দেশ্যে যেটা বলতে পারো সেটা হলো, এটা একটা সহজ উপায় মাটির সাধারণ বৈশিষ্ট্য সম্পর্কে জানার। মাটিটা নিয়ে প্রথমটাতে ভিনেগার ঢালতে হবে। যদি বুদবুদ ওঠে তার মানে মাটিটা ক্ষারীয়। সেক্ষেত্রে মাটিটাকে নিরপেক্ষ করার জন্য সার হিসাবে সালফার বা জিপসাম ব্যবহার করা যায়। আর যদি বুদবুদ না ওঠে তখন ওই মাটিরই নতুন একটা নমুনা নিয়ে তাতে পানি আর বেকিং সোডা মেশাতে হবে। এবার যদি বুদবুদ ওঠে তার মানে মাটিটা আমলিক। একে নিরপেক্ষ করার জন্য ডলোমাইট বা চুন ব্যবহার করা যায়। আর দুটোর কোনোটাতেই যদি বুদবুদ না ওঠে তাহলে বুঝবে মাটির পিএইচ মোটামুটি নিরপেক্ষ। মাটি যদি নিরপেক্ষ হয় তাহলে তো খুবই ভালো। বেশিরভাগ গাছের জন্যই এটা আদর্শ। তুমি খুব সহজেই চারা রোপণ করতে পারো। চারা রোপণের আগে মাটিতে কিছু জৈব পদার্থ যেমন কম্পোস্ট বা ভার্মি কম্পোস্ট মিশিয়ে নিতে পারো। এতে মাটির গঠন ভালো হবে আর গাছ প্রয়োজনীয় পুষ্টি পাবে। চারাটা রোপণের পর নিয়মিত পানি দিও। আমি পুরা গাছটা এবার দেখাই, তোমার আইডিয়া ঠিক আছে। এই যে কাণ্ড এবং এই যে শাখাগুলা, তো বলো তো এবার এটা কি গাছ, তুমি এবার শিওর হয়ে বলো। হ্যাঁ, এবার পুরো গাছটা দেখে একেবারে নিশ্চিত এটা আঙ্গুর গাছই। কাণ্ড আর শাখাগুলোর গঠনও আঙ্গুর গাছের মতোই। তোমার আঙ্গুর গাছের চারাটা বেশ সতেজ লাগছে, ভালো যত্ন নিচ্ছ বোঝাই যায়। গাছটা কোথায় রোপণ করার কথা ভাবছো, মাটিতে নাকি টবে? তো গর্তটা কি সঠিক করলাম না কোনো ভুল হলো? আঙ্গুর গাছের জন্য এমন গভীর আর চওড়া গর্তই দরকার যাতে শিকড়গুলো ভালো মতো ছড়াতে পারে। এবার গর্তটা বোঝানোর জন্য মাটির সাথে কিছু জৈব সার যেমন কম্পোস্ট মিশিয়ে নিতে পারো। গাছের গোড়ায় যাতে পানি জমে না থাকে সেদিকে খেয়াল রেখো। সব ঠিকঠাক মনে হচ্ছে, তুমি নিশ্চিন্তে চার। ভালো ফলনের জন্য প্রয়োজন সঠিক পরিচর্যা, যেমন নিয়মিত পানি দেওয়া, সার দেওয়া, গর্তের মাটির পিএইচ ধরে রাখা আর ঠিকমতো ছাঁটাই করা। তোমার বাগানের জায়গাটা কেমন, সেখানে পর্যাপ্ত রোদ পাওয়া যায় কি? আচ্ছা দেখো, তুমি আকাশের অবস্থা, মানে এখানে কোনো গাছ নেই, ফাঁকা জায়গা একদম। এটা একটা সাইটে পশ্চিম দিকে গাছ, এখানে সবসময় রৌদ্র লাগে। তো জায়গাটা কি পারফেক্ট কিনা আঙ্গুরের জন্য? হ্যাঁ, আকাশের অবস্থা তো বেশ পরিষ্কার। ওপরে কোনো বড় গাছ না থাকায় আঙ্গুর গাছটা সারাদিনই রোদ পাবে, এটা খুব ভালো। আর পশ্চিমের গাছটা যেহেতু সাইডে, তাই রোদ পেতে খুব একটা সমস্যা হবে বলে মনে হয় না। আঙ্গুর গাছের জন্য এমন খোলা রৌদ্রজল জায়গাটাই দরকার। তোমার বাগানের জন্য তো একেবারে পারফেক্ট জায়গা। যে গাছটি দেখালে সেটি বাইকোনর জাতের আঙ্গুর। বাংলাদেশে ইদানিং এই জাতের চাষ বেশ জনপ্রিয় হয়ে উঠছে। বাইকোনর জাতের আঙ্গুরগুলো বেশ লম্বাটে আর গাঢ় বেগুনি রঙের হয়। হ্যাঁ, দেখতে পাচ্ছি পাতার ছিদ্রগুলো হয়তো কোনো পোকার কারণেই হয়েছে। আর তুমি যে পোকাটা ধরেছো সেটাকে দেখে বিটেল জাতীয় পোকা মনে হচ্ছে। অনেক বিটেল পোকা পাতার রস চুষে খায় বা পাতা কেটে ফেলে। নিম পাতা ব্যবহার করা ভালো, তবে যদি পোকার উপদ্রব বেশি হয় তাহলে হয়তো অন্য কোনো ব্যবস্থা নিতে হবে। তুমি কি চাও আমি বিটেল পোকা দমনের ঘরোয়া কোনো পদ্ধতি নিয়ে জানাই? হ্যাঁ, জানাও জানাও। বিটল পোকা দমনের ঘরোয়া পদ্ধতির মধ্যে রয়েছে, তুমি সাবান পানি স্প্রে করতে পারো। 1 লিটার পানিতে 1 চামচ লিকুইড সাবান মিশিয়ে পাতার 2 পিঠে ভালো করে স্প্রে করো, এতে পোকা কমবে। এছাড়া নিম তেলের মিশ্রণও ব্যবহার করা যায়, সেটা বেশ কার্যকর।